কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলছি মহিউদ্দিন মোহাম্মদের লেখা টয়োটা করোলা এই বইটা নিয়ে। এটা মূলত একটা ফিকশনাল বই, ছোট গল্পমূলক একটা বই। বাট ফিকশনের থেকেও বইয়ের কন্টেন্টের ভিতরে মানে ফিকশনের মধ্যে নন ফিকশনের প্রভাব বেশি। এটা কেন বলেছি? আমি যখন এটার ভিতরে রিভিউ করবো তখন আপনারা এমনি বুঝতে যাবেন। তো এটা হলো জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। প্রকাশ প্রথম প্রকাশ 2023 সালে এবং 280 টাকা এটার মুদ্রিত মূল্য। মহিউদ্দিন মোহাম্মদের ভোর হলো দৌড়খুলো নিয়ে আমার অলরেডি কতগুলো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। উনি মূলত একজন প্রথা বিরোধী লেখক, আমি বলতে পারি। ওনার বইগুলো পড়ে আসলে আমার যেইটাই মনে হয়েছে। তো এখানে মোট কয়টা অনেকগুলা ছোট গল্প রয়েছে। তো আমি প্রত্যেকটা ছোট গল্পের কিছু সারাংশ বলার চেষ্টা করব। খুব ভালো একটা বই, খুবই ভালো একটা বই। এবং এসব বই খুবই, আমি তো অনেক বই পড়েছি, অনেক বইয়ের অনেক পেজ থাকে, বাট পেজ থাকলেও আসলে ওই বইয়ের থেকে এন্টারটেনমেন্ট বা ইনফোটেনমেন্ট আসলে তেমন কোনো কিছুই পাওয়া যায় না, বা আপনার চিন্তার ব্যতিক্রম ঘটিয়েছে এরকম কোনো কন্টেন্ট আসলে পাওয়া যায় না। সেদিক থেকে ওনার বইয়ের এই যে উনি যে ফিকশনটা লেখেন, এই ফিকশনের মধ্যেও আপনার চিন্তাটা দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেটা আসলে আমরা মূলত যেগুলো সব ক্লাসিক্যাল বইগুলো রয়েছে আমরা ওইসব বইয়ের মধ্যে আমরা দেখতে পাই। তো প্রথমে যে গল্পটা রয়েছে সেটা হলো যে একটি পুকুর কি বলিতে চায়। তো এই গল্পটা হলো যে এই গল্পে একটা পুকুর হঠাৎ মানুষের মতো কথা বলা শুরু করে এবং তার সাথে ঘটে যাওয়া, তার ভেতরে ঘটে যাওয়া ঘটনা একের পর এক বর্ণনা করে। যার কণ্ঠ নেই, যে নির্বাক, যে ছিল সামান্য জলাধার, সে লেখকের কলমের স্পর্শ হয়ে ওঠে সবাক। তো একটা কুকুরের চিন্তা ভাবনাকে লেখক তার নিজের আঙ্গিকে এই ছোট গল্পটার মধ্যে তুলে ধরেছেন। নেক্সট হলো মসজিদের চিঠি। এখানে একটি ভাঙাচোরা মসজিদ তার মুসল্লিদের ব্যাপারে নানা সাক্ষ্য দিতে থাকে। সমাজে বসবাস করা ধর্মসৈনিকের চরিত্রে নানা দিক তার কণ্ঠে উচ্চারিত হয়। স্মৃতি থেকে বহু কথা সে পাঠকদের জানায়, যা একই সাথে রোমাঞ্চকর এবং বেদনার। তৃতীয় গল্প হলো দেশটি নষ্ট হয়ে গেল। আচ্ছা, আমি এখানে একটু ব্রেক দিই। উনি এই গল্পের ম্যাক্সিমাম গল্পগুলো সাধু ভাষায় লিখেছেন। কিছু গল্প, 2-3টা গল্প চলিত ভাষায় লিখেছেন। বাট ওনার সাধু ভাষা পড়ার পর আমার মনে হচ্ছে যে আসলে বাংলা সাহিত্যে আবার সাধু ভাষার চলন আসা উচিত, কারণ খুব মানে বোধগম্য সাধু ভাষা। আমরা অন্যান্য যেসব বঙ্কিমচন্দ্রের যেসব সাহিত্যগুলো আছে, বা বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথের, এদের তো আসলে সাধু ভাষা বোঝাই যায় না, যার অর্থ আসলে বাংলা ডিকশনারি খুঁজে বের করা লাগে। বাট সেই তুলনায় ওনার 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 লেখার হাত খুবই ভালো। দেশটি নষ্ট হয়ে গেল, এখানে গল্পের ভাষ্যকার এক সন্ধ্যায় একটি পত্রিকা পড়তে বসেন এবং পত্রিকাটিতে তার কাছে মনে হয় যে এটি ময়লার রেলগাড়ি। মানুষের যেসব গুরুত্বপূর্ণ তথ্য থাকার কথা সেসব জিনিস বাদ দিয়ে, যেগুলো তুচ্ছ, যেগুলো আসলে আমাদের মনস্তাত্ত্বিক বিকাশ থেমে যায় বা আমাদের মন অসুস্থ হয়ে যায়, এই গার্বেজগুলো আসলে আমাদেরকে দেওয়া হচ্ছে। এবং এই জিনিসটাকে শৈল্পিকভাবে উনি এই গল্পটার মধ্যে তুলে ধরেছেন। 4 নম্বর হলো যে মানুষ ও বানরের মধ্যে পার্থক্য। গল্পটির স্টোরি টেলার, যিনি একজন ব্যাংক কর্মকর্তা, হঠাৎ বানর সমৃদ্ধ একটি জঙ্গলে হারিয়ে যান। জঙ্গলটিতে কিছু সময় কাটানোর পর বানরদের জীবনের সাথে মানুষের জীবনের একটা তুলনামূলক চিত্র তার নজরে আসে। এই চিত্রই এখানে মুদ্রিত ভাষা অঙ্কিত করা হয়েছে। আধুনিক নগর জীবনের মানুষেরা বানরদের চেয়ে ভালো আছে কি না তা অনুধাবন করতে চাইলে আমাদের এখানে চোখ বোলাতেই হবে। তারপরের গল্পটা হলো ভনিতা। এখানে ভনিতাটি গল্পের প্রধান চরিত্রের নাম। তিনি একবার এক ইসলামী মাহফিল শুনতে যান। মহিলা এ অজুহাতে লোকজন তাকে মাহফিল থেকে তাড়িয়ে দেয়। তখন পুরুষ শাসিত সমাজের উদ্দেশ্যে খুব তীব্র ভাষায় তিনি একটি ভাষণ দেন এবং এই ভাষণটাকেই লেখক এই গল্পের মধ্যে ফুটিয়ে তুলেছেন। তারপরটা হলো যে ঈশ্বরের টেলিফোন। এই গল্প একজন মানুষ ঈশ্বরের উদ্দেশ্যে একটি চিঠি পাঠান। চিঠিতে পড়ে ঈশ্বর খুবই খুশি হন এবং পত্রলেখকের সাথে তিনি টেলিফোনে যোগাযোগ করেন। টেলিফোনে ঈশ্বর তার নিজের সম্পর্কে অনেক মন্তব্য করেন। এসব মন্তব্যে ঈশ্বরের যে পরিচয় ফুটে ওঠে, তার সাথে মানুষের কল্পিত ঈশ্বরের কোনো মিল পাওয়া যায় না। এই জিনিসটাই আসলে উনি এই ঈশ্বরের টেলিফোন গল্পে তুলে ধরেছেন।
নেক্সট গল্পটা হলো দরখাস্ত। গল্পটিতে একটি চাকরির বিজ্ঞাপন নিয়ে বিজ্ঞাপনে দেখা যায় যে বহির্বিশ্বের নিজেদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কলামিস্ট নিয়োগ দিতে চায়, এবং তখন আলী কামাল নামে একজন লেখক চাকরিটি পেতে পররাষ্ট্র মন্ত্রী বরাবর দরখাস্ত লেখেন। দরখাস্তের ভাষা উঠে আসে এবং অনেক নির্মম আওয়াজ, যা শুনতে পাঠকের হৃদয় ও কান উভয় পরিষ্কার রাখা দরকার। তারপরে বইয়ে আরও লেখা হয়েছে যে আমাদের দাদি নামক গল্প। এই গল্পটি সম্ভবত শিশু কিশোরদের জন্য লেখা, তবে বয়স্কদের জন্য এটি অধিক প্রাসঙ্গিক মনে হয়। কিছুটা ম্যাজিক রিয়েলিজমের চর্চাও এখানে করা হয়েছে। গল্পটিতে একদল নাতি নাতনি তাদের মৃত দাদির সম্পর্কে স্মৃতিচারণ করে। সমাজের চেয়ে অনেক অগ্রসর একজন নারীর সন্ধান এই গল্পে পাওয়া যায়। তার পরের গল্পটি, যেটা আমার সব থেকে ফেভারিট মনে হয়েছে, যে পাখির বাসা। হ্যাঁ, আমার সব থেকে ফেভারিট এই বইটার মধ্যে এটা, এবং প্রথম যেই গল্পটা একটি পুকুর কী বলিতে চায়। এই গল্পটি বেশ দীর্ঘ এবং অদ্ভুত। দুটি পাখি গল্পের আম গাছের বাসা বাঁধতে আসে, তারা ডিম পাড়ে এবং ডিম থেকে বাচ্চা উৎপাদন করে। মানুষের সমাজে পাখিদের কেমন চোখে দেখা হয় এবং তা এই গল্পে ফুটে উঠেছে। সন্তান লালন পালনের জন্য পাখিদের যে অবর্ণনীয় কষ্ট এবং উৎকণ্ঠার ভেতর দিয়ে যেতে হয়, এবং তার বলিষ্ঠ শিল্পকর্মই এই পাখির বাসা গল্পটি। পরবর্তী গল্পটি হলো যে বিজ্ঞান ছাড়া একদিন। এটি সম্ভবত বিজ্ঞানের প্রতি সমাজে বেড়ে ওঠা ধর্মীয় প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে কৌতুকপূর্ণ একটি জবাব। এখানে আলিম মিয়া নামে একজন বিজ্ঞান বিদ্বেষী ব্যক্তি হঠাৎ ধর্মীয় আবেগ থেকে বিজ্ঞানকে বর্জন করার সিদ্ধান্ত নেন। বিজ্ঞান ছাড়া তিনি দিনটি কেমন কাটান তার একটা বর্ণনা এই লেখাটির মধ্যে লেখক তুলে ধরেছেন। পরবর্তী গল্পটি হল টয়োটা করোলা। এটা খুব অভিনব একটি গল্প। একটি গাড়ি তার জীবনের কিছু অংশ নিজের কাছে বর্ণনা করেন। লেখকের কলমের স্পর্শে হয়ে ওঠে সত্য দেবতা ভ্যারিটাস। জাপান থেকে বাংলাদেশে আসার পর সে কী কী অভিজ্ঞতার সম্মুখীন হয়, এটা নিয়ে আসার মতো টয়োটা করোলা গল্পটা লেখা হয়েছে। পরবর্তী গল্পটি হল জার্নি বাই বাস। এখানে অনেকের ধারণা মহিউদ্দিন মোহাম্মদ একজন কাঠখোট্টা লেখক, তার কোনো লেখায় প্রেম, ভালোবাসা, প্রণয় এগুলো খুঁজে পাওয়া যায় না, কিন্তু তিনি যে এমন মারাত্মক ভঙ্গিতে রোমান্টিক প্রেম সংকট নিয়ে রচনা করতে জানেন তা গল্পে না পড়লে বিশ্বাস হয় না। সমাজের ভয়ের তরুণ কীভাবে তাদের প্রেমকে অবদমিত করে রাখে, কেন তারা তাদের মনের বিরুদ্ধে বিপরীত লিঙ্গের মানুষকে সহজে জানাতে পারে না বা জানতে চায় না, এই বিমূঢ় চিত্রটি আসলে উনি লেখার মধ্যে তুলে ধরেছেন। নেক্সট এবং শেষ গল্পটি হলো যে ড্রাইভিং লাইসেন্স। এটা হচ্ছে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে গিয়ে একজন লোক কীভাবে দালালের প্রতিভার সম্মুখীন হয়েছেন। সরকারি সেবা গ্রহণের দালালদের যেই অগ্রগণী ভূমিকাটা, এই অগ্রগণী ভূমিকাটা উনি এখানে ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে তুলে ধরেছেন। তো এই কয়টা গল্প নিয়ে মূলত এই বইটা লেখা হয়েছে, এবং আমার এই বইটা দ্বিতীয়বার পড়া লাগবে, কারণ প্রতিটা গল্পের ভিতরে ইনার একটা শিক্ষা রয়েছে, যে শিক্ষাগুলো আমাদের থাকা খুবই দরকার। উনি সেটা খুব সুন্দরভাবে ইনপুট দিতে পেরেছেন। এখন আমাদের শুধুমাত্র আউটপুট নেওয়ার পালা। তো এটাই টয়োটা করোলা, মহিউদ্দিন মোহাম্মদের লেখা বই। আশা করি এই বইটার সাথে আপনার খুব ভালো একটা সময় কাটবে। তো এটাই, সে ভালো থাকবেন, টাটা।